নমস্কার, গল্পের সাথে কিছুক্ষণে আমি প্রিয়াঙ্কা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা শুনছি শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি অসামান্য উপন্যাস নীল ঘূর্ণি। আজ আমরা এই উপন্যাসের 11তম পর্ব শুনব। আসুন তাহলে আমরা সকলে মিলে আজকের এই পর্বটা শুনে নিই। ফোনটা এলো দুপুরবেলায়। অফিসে আজ কাজের চাপ তুলনামূলকভাবে অনেক কম ছিল সৌমিকের। এ কিউবিকেলে ও কিউবিকেলে ঘুরে ঘুরে খুচরো আড্ডা দিচ্ছিল, কেজো আড্ডা। অফিসেরই কথা হচ্ছিল নানা রকম, তবে খানিকটা হালকা মুডে। সবই সিটে ফিরে টিফিনে বেরোবে কি বেরোবে না ভাবছে, তখনই দূরভাষী চেনা গলা। সৌমিক, খুব ব্যস্ত আছো নাকি? শিথিল সৌমিক পলকে টান টান। বোধিসত্ত্ব ফেরার পর থেকে সে আর একদিনও দইতাকে ফোন করেনি। অনেকবার ইচ্ছে হয়েছে, তবুও না। কেন আর যে কাবাব মে হাড্ডি বানা, থাকো সুখে উচ্চ বৃক্ষ চূড়ে কপত কপতি যথা। অপ্রত্যাশিত ফোন পাওয়ার বিষয়ে গোপন রেখে সৌমিক লঘুস্বরে বলল, যাক, একদিনে তাও আর কাউকে মনে পড়ল। কথাটা যেন শুনতেই পায়নি দইতা। ঠান্ডা স্বরে বলল, তুমি কি আজ আমার সঙ্গে একবার দেখা করতে পারবে? আজ? কখন? এই ধরো বিকেল 5টা 5:30 নাগাদ। আমি তোমার জন্য এসপ্ল্যানেডে ওয়েট করব, মেট্রো স্টেশনের গেটে। হা, ওখানে কেন? তুমি আমার অফিসে চলে এসো। না, তুমি এসো, কেসি দাসের দোকানের উল্টো দিকের গেটে। দইতা 2-1 পল নীরব, তারপর বলল, অবশ্য তোমার যদি কোনো অসুবিধা না থাকে। না না, অসুবিধা কিসের, আমি চলে যাব। সৌমিক একটু দম নিয়ে স্বাভাবিক কুশল প্রশ্ন শুরু করতে যাচ্ছিল, তার আগেই লাইন কেটে গেছে। ভুরু কুচকে সৌমিক নামিয়ে রাখল রিসিভার। চমকিত ভাব অবশ্য বেশিক্ষণ রইল না। মেজাজ ফুরফুরে হয়ে গেছে সহসা। মনে মনে ভাবার চেষ্টা করলো, হঠাৎ কেন ডাক পাঠালো রাজকন্যা। ঘরে শুধু এক মুখ দেখে দেখে বোর হয়ে গেছে, তার সঙ্গে আড্ডা দেবে আজ। কিন্তু তাহলে তো তাকে বাড়িতেই ডাকতে পারত। 4 দেয়ালের মধ্যে বন্দি থেকে কি রাজকন্যা হাঁপিয়ে উঠেছে? কে জানে, হয়তো মার্কেটিং করবে, সৌমিককে ব্যাগ বইতে হবে। কিন্তু দইতার গলাটা তো তেমন উচ্ছল লাগলো না, বরং যেন কেমন ভার ভারী। কদিন ধরে গুমোট বেড়েছে খুব, বর্ষা আসার পূর্ব লক্ষণ। চারিদিকে এখন জ্বরজারির ধুম পড়েছে। দইতারও সর্দি টর্দি লেগেছে নাকি? আবার টেলিফোন। রিফ্লেক্স অ্যাকশনে রিসিভার তুলতেই ওপারে কবিতা বসুরায়। টিফিন হয়ে গেছে? রোজকার মতো চাচাচলা জবাব দিল না সৌমিক। প্রসন্ন গলায় বলল, এই তো যাব করছি। পেট রীতিমতো হাঁকডাক শুরু করে দিয়েছে। উল্টোপাল্টা কিছু খেও না যেন, মনে রেখো আজ তোমার স্টুয়ের দিন। মনে আছে, আমার জিভটাও তো স্টুই চাইছে আজ। ফিরছিস কখন? দেখি, একটু দেরি হতে পারে। আমি সন্ধেবেলায় থাকবো না, টেবিলে স্যান্ডউইচ রেখে যাব, মনে করে খেয়ে নিস। জো হুকুম। ফোন রেখেই সৌমিক হালকা শীষ দিতে দিতে ক্যান্টিনে মোটামুটি টইটুম্বুর হয়ে ফিরল সিটে। কাজে বসল। দারুণ চনমনে ভাব এসে গেছে। নেশাডুর মতো ডুবে যাচ্ছে যন্ত্রগণকের নীরস পর্দায়। কিভাবে যে হুশ করে সময় কেটে গেল। 4:30 নাগাদ তলব পড়ল জিএম এর ঘরে। জরুরি মিটিং। মিনিট 15 পর থেকেই উসখুস করতে শুরু করেছে সৌমিক। ঘন ঘন ঘড়ি দেখছে। 5টা বাজতে 10, 5টা বাজতে 5। 5টা বেজে যাওয়ার পরই রীতিমতো অস্থির দশা। 5টা 10 নাগাদ আর থাকতে পারল না। স্কুলের বাচ্চাদের মতো অভিনয় শুরু করে দিয়েছে। স্টমাক পেনের অজুহাত দিয়ে কোনো ক্রমে বেরিয়ে পড়ল মিটিং ছেড়ে। রাজকন্যার আহ্বান এসেছে আজ। মিথ্যে বললে আজ কোনো দোষ নেই। ঘড়ির কাঁটা 5:30 ছোঁয়ার আগেই সৌমিক প্রায় ছুটতে ছুটতে পৌঁছে গেছে নির্ধারিত স্থানে। দরদরিয়ে ঘামছে। মুখে রুমাল বোলাতে বোলাতে তাকাচ্ছে এদিক ওদিক। দইতা নেই। সৌমিক স্বস্তির নিঃশ্বাস ফেলল। দিন অভাজনের জন্য প্রতীক্ষা করা কি রাজকন্যাকে মানায়? কলকাতায় এখন ঝলমলে বিকেল। সূর্য এখন সোনার জলের পালিশ বোলাচ্ছে চতুর্দিকে।
সোনা মেখে ঝিকমিক করছে বাড়িঘর গাড়ি ঘোড়া। আকাশে আজ টুকরো টুকরো মেঘ আছে বটে, কিন্তু ওই মেঘেরাই যেন নীলের শোভাকে আরও বাড়িয়ে তুলেছে। লাখো মানুষের চেঁচাও এখন মধুর গুঞ্জন বলে মনে হয়, যেন এই শহর এখন এক অতিকায় মৌচাক। রোদ্দুরের তেজ ক্ষয়ে আসছে ক্রমশ। একটু একটু করে অসহিষ্ণু হয়ে পড়ছিল সৌমিক। 7 জন্মে সে কোথাও কোনো মেয়ের জন্য দাঁড়ায়নি। প্রতীক্ষার প্রতি মুহূর্ত যে এত দীর্ঘ হয় সে জানবে কি করে। 6টা বাজে প্রায়, এখনো এলো না। শয়ে শয়ে লোক নেমে যাচ্ছে মেট্রো স্টেশনের গহ্বরে, শয়ে শয়ে উঠেও আসছে। তাদের প্রত্যেককে তীক্ষ্ণ চোখে দেখছিল সৌমিক। যদি এদের মধ্যে কেউ হঠাৎ কোনো জাদু মন্ত্র বলে দইতা হয়ে যায়। হচ্ছে না, হচ্ছে না। হলো কি দইতার? প্র্যাকটিক্যাল যোগ করলো না তো? সৌমিকের মতো হাদা গঙ্গারামকে নিয়ে নিষ্ঠুর ঠাট্টা। ইত্যাকার ভাবনায় সবে পীড়িত হতে শুরু করেছে সৌমিক, তখনই লেলিন মূর্তির পাশের চাতালে হঠাৎ দৃষ্টি স্থির। আসছে দইতা, ধীর পায়ে দিনের শেষ রোদ্দুরটুকু মেখে, একটু বুঝি অন্যমনস্ক। একদম কাছে এসে সৌমিককে দেখতে পেল দইতা, ফ্যাকাশে হাসল। অনেকক্ষণ দাঁড়িয়ে আছো তো? সরি। না না, তেমন কিছু নয়। সৌমিক আলগা কাঁধ ঝাঁকালো। আমিও এই মাত্রই। দুজনে একটুক্ষণ চুপ। সৌমিক দেখছিল দইতাকে। একটু মুটিয়েছে দইতা, তবে মুখে একটা হালকা কালো ছাপ পড়েছে যেন। বিষণ্ণতার ছাপ? ছি, দইতা বিষণ্ণ হবে কেন? সৌমিক তরল গলায় বলল, মুখ চোখ এত শুকনো কেন? শরীরে জুত নেই মনে হচ্ছে। অফিসে যে ধকল যাচ্ছে। দইতা গলা ঝাড়ল, এদিকে ওদিকে টই টই করে ছোট। তুমি চাকরি করছো? কবে থেকে? এই তো মাস 3। এতদিন? স্ট্রেঞ্জ। আমায় কিন্তু তোমার জানানো উচিত ছিল। আফটার অল চাকরির পরামর্শটা আমি তোমায় প্রথম দিয়েছিলাম। সৌমিক ঝকঝকে দাঁত মেলে হাসল। কোথায় চাকরি করছো? তেমন বলার মতো কিছু নয়, একটা টিভি কোম্পানিতে সেলসের কাজ। ডিলারদের কাছে যেতে হয় অর্ডার নিতে, অবশ্য কলকাতার মধ্যেই। সৌমিক গম্ভীর হতে গিয়েও হেসে ফেলল। বোধিসত্ত্ব মজুমদারের 2টো ফ্যামিলি শেষে সেলস লাইনে। এই তো গত সপ্তাহে বাবুয়া এসেছিল অফিসে। সে এখন ঘুরে ঘুরে ওয়াটার পিউরিফায়ার বেচছে। সৌমিকের কাছ থেকে ও কিছু রেফারেন্স নিয়ে গেল, যদি কাউকে 1-8টা মাল বেচতে পারে। ছোকরা বহুত জিদ্দি আছে। পড়াশোনা জলাঞ্জলি দিয়ে এই সামান্য কাজে নেমেও মুখের হাসিটুকু টস খায়নি। কি আয়রানি! বলতে গেলে যার জন্য বাবু আজ সেলসম্যান, সেও কি না। সৌমিক হাসতে হাসতে বলল, চাকরি করলে তো একটু খাটতেই হবে। এমনি এমনি কেউ মাইনে দেবে? সে তো বটেই। দইতা কেমন অদ্ভুত স্বরে বলল, দুনিয়ার কেউই কাউকে এমনি এমনি কিছু দেয় না, কড়ায় গন্ডায় হিসেব বুঝে নেয়। কথার সুরটা কানে লাগলো সৌমিকের, একটু থমকেছে। জোর করে হাসি ধরে রেখে বলল, বস খুব ডেটেছে বুঝি আজ? পছন্দ না হলে চাকরিটাকে কুইটস করে দাও। ট্রাই ফর অ্যান অফিস জব, আই মিন ডেস্ক ওয়ার্ক। দইতা আরও অদ্ভুত স্বরে বলল, ততদিন কি খাবো? মানে? সৌমিকের চোখ গোল গোল। প্রফেসর সাহেবের কি অন্য কম পড়ি আছে? তুমি রোজগার না করলে খাওয়া জুটবে না। আমি এখন বোধিসত্ত্ব মজুমদারের সঙ্গে থাকি না। সৌমিকের মুখ হা হয়ে গেছে, চেষ্টা করেও হা বন্ধ করতে পারছে না। দইতা মৃদু গলায় বলল, চলো কোথাও একটা গিয়ে বসি, আমার খুব খিদে পেয়েছে। প্রাণপণ চেষ্টায় সৌমিক ধাতস্থ করল নিজেকে। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। কোথায় যাবে? কি খাবে? মুড়ি টুড়ি যা কিছু হয়। রেস্টুরেন্টে ঢুকবো না, বড্ড গরম লাগছে। দইতা আস্তে আস্তে কার্জন পার্ক অভিমুখে হাঁটা শুরু করলো, পাশে পাশে সৌমিকও। অজস্র ট্রাম লাইনের সমান্তরাল আঁকিবুকি ছেদ করে ভিন্ন এক সমান্তরাল রেখায় হাঁটছে দুজনে, নিঃশব্দে। সন্ধে একটু একটু করে ডানা মেলেছে শহরে। আবছায়া মাখা দইতার মুখখানা আরও যেন রহস্যময়, যেন পাহাড়ি ঝর্ণা হঠাৎ গতি হারিয়ে জমাট বেঁধেছে ওই নাড়িতে।
সৌমিক অপাঙ্গে দেখছিল দইতাকে। একটাও প্রশ্ন করতে সাহস হচ্ছিল না। কি হলো হঠাৎ দইতার? কবে এত বদলালো? কেন বদলালো? কাঁধের ওপর ওড়না গুছিয়ে সন্তর্পণে একটা বেটে রেলিং পার হলো দইতা। নিশীথে পাওয়া মানুষের মতো সৌমিকও ঘাসের ওপর দইতার মুখোমুখি বসেছে। কার্জন পার্কে এখন ঝালমুড়িওয়ালাদেরই সময়, না ডাকতেই হাজির একজন। দইতার থমথমে মুখের দিকে একবার তাকিয়ে নিয়ে 2 ঠোঙা মশলা মুড়ি কিনল সৌমিক। দইতা ঠোঙাটা হাতে নিল বটে, কিন্তু খাচ্ছে না। 2-4টে মুড়ি খুঁড়ছে, মুখে ফেলছে। তার ফাঁকা চোখ এখনো ঘনায়মান অন্ধকারে। গ্রীষ্মের সন্ধে, পার্কে ভিড় আছে ভালোই। 2-4 রাত অন্তর অন্তরই ছোট ছোট জটলা। কেউ বা অফিস ফেরতা, কেউ বা আড্ডাবিলাসী, কেউ একা উদাস। এই ধরনের ভিড়ে অদ্ভুত এক নির্জনতা থাকে, কেউ কারো কথা শোনে না। তবু সৌমিক নিচু স্বরে বলল, খাচ্ছ না কেন? খিদে পেয়েছে বলছিলে। হ্যাঁ, খাই। দইতার আঙ্গুল বুঝি একটু সপ্রতিভ হলো। আকাশে যেভাবে তারা ফোটে, একটু একটু করে ভাষাও ফুটে উঠছে দইতার চোখে। শুকনো গলায় বলল, খুব অবাক হয়েছ, তাই না? অবাক শব্দটার ব্যাপ্তি এত কম। বুকের মধ্যে কি যে তুফান চলছে সৌমিকের। সামান্য গলা ওঠালো সৌমিক। তুমি কি সত্যি প্রফেসর মজুমদারের সঙ্গে? যেচে মিথ্যে শোনাবো বলে তো ডাকিনি। হঠাৎ হলোটা কি? কি যে হলো? দইতা হাত উল্টালো, একটা ঘন শ্বাস ফেলে বলল, আমি নিজেও ভাবতে পারিনি। দুম করে সব ফুরিয়ে গেল। বুঝেছি, প্রফেসর সাহেবের সঙ্গে জোর ঝগড়া হয়েছে। প্রফেসর সাহেব ঝগড়া করার স্তরের লোকই না। তবে সৌমিক চোখ সরু করল। ভুল বোঝাবুঝি? ভুল বোঝাবুঝি মানুষে মানুষে হয় সৌমিক। বোধিসত্ত্ব মজুমদার কি সাধারণ মানুষ? ও একটা লিভিং আইডিয়া, অ্যাবস্ট্রাক্ট নাউন। দইতার স্বর কি ভীষণ তাপহীন। বিষণ্ণতা ছাপিয়ে ফুটে উঠেছে এক গাঢ় নিরাশক্তি। সৌমিক জোর করে হাসার চেষ্টা করল। গভীর মান অভিমানের পালা চলছে মনে হচ্ছে। মান অভিমানের পালা কখন চলে সৌমিক? যখন মান অভিমানের মূল্য থাকে। আমি মানতে পারলাম না। হেও তোমার অভিমানেরই কথা। তুমি নিজেও তো জানো প্রফেসর মজুমদার তোমায় কত ভালোবাসেন। ভালোবাসা শব্দটা উচ্চারণ করতে কষ্ট হচ্ছিল সৌমিকের। তবু বলল, তোমায় ভালোবেসেই না তিনি স্ত্রী ছেড়েছেন, সংসার ছেড়েছেন, সন্তান ছেড়েছেন। ভুল, মিথ্যে। বোধিসত্ত্ব কখনো কিচ্ছু ছাড়েনি। স্ত্রী ছেলের ওপর তার টানই ছিল না। ছাড়ার প্রশ্ন আসে কোত্থেকে? জানো, যেদিন ও স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেল, সেই দিনই কি অনায়াসে তাকে ডিভোর্স করার জন্য ব্যস্ত হয়ে উঠেছিল বোধিসত্ত্ব। অতদিন একসঙ্গে ঘর করার পরও। কিন্তু সে তো তোমারই জন্য, তোমাকেই ভালোবেসে। আমিও তাই ভেবেছিলাম। বোকা বোকা, কি বোকা আমি। দইতা অস্থিরভাবে মাথা ঝাঁকালো। বোধিসত্ত্ব মজুমদার ভালোবাসতেই জানে না। সে কোনোদিনই কাউকে ভালোবাসেনি, একমাত্র নিজের কাজকে ছাড়া। দইতার নিঃশ্বাস পড়ছে জোর জোর। নিজের গবেষণাকেও সে ভালোবাসে না। সে শুধু ভালোবাসে নিজেকে, শুদ্ধ নিজেকে। নিজের সুখ, নিজের তৃপ্তি, নিজের খ্যাতি, যশ। কাজও তার কাছে আত্মসুখ চরিতার্থ করার একটা টুল। আত্মসুখ মানে ইগো, বোধিসত্ত্বর আমিত্ব, অহং। আমরা ছিলাম সেই আমিময় মানুষের সুখ সাপ্লাইয়ের মেটেরিয়াল। আমি রাখি। বোধিসত্ত্ব মজুমদার নিজের আত্মরতি ছাড়া আর কিছুই বোঝে না সৌমিক। হঠাৎ এই রিয়েলাইজেশন হলো। বুঝলাম। সৌমিক আবার জোর করে হাসল। তুমি প্রফেসর সাহেবের ওপর খুব চটে আছো। না সৌমিক, আমি ওই স্টেজ অনেক দিন পার করে এসেছি। এই মুহূর্তে বোধিসত্ত্বের ওপর আমার রাগ, ঘৃণা কিচ্ছু নেই। দইতা চোখ তুলল। যেখানে আমি হিসেবে মূল্যহীন, সেখানে আমি থাকবো কেন? অনেক হয়েছে, এবার ঝেড়ে কাশো তো। সৌমিক ঈষৎ অসহিষ্ণু হলো। লাস্ট যেদিন দেখা হলো, সেই দিনও তো তুমি বোধিসত্ত্বতে বেশ কত ছিলে। দইতার চোখ নিষ্পলক হয়ে সৌমিককে গেঁথে রইল কয়েক মুহূর্ত।
তারপর মুখ ঘুরিয়ে চুপ করে বসে আছে। সৌমিকও আর কী বলবে ভেবে পাচ্ছিল না, খোঁচাখুচি করতেও আর ইচ্ছে করছে না। দইতার সঙ্গে প্রতিসত্তর কি হয়েছে জেনেই বা কটা হাত পা গজাবে সৌমিকের? দুদিন বাদে আমে দুধে মিশে গেলে সৌমিক তো আবার যে আটি সেই আটি। একটু দূরের একটা জটলায় তুমুল হাস্যরোল উঠেছে। জনা কয়েক যুবক নিজেদের মধ্যে ঠাট্টা তামাশা করছে চেঁচিয়ে চেঁচিয়ে। মাতঙ্গিনী হাজরার স্ট্যাচুর সামনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিল এক রমণী। একটা বেটেখাটো লোক গলা নামিয়ে কি যেন বলল তাকে। দুজনে হাঁটতে হাঁটতে আরও অন্ধকারে চলে গেল। সৌমিক সেদিক থেকে চোখ সরিয়ে নিল। তেতস্বরে বলল, বাড়িতে তো নেই বললে, তা তুমি এখন আছো কোথায়? দইতা ঘাড় ফেরালো। কটা দিনে কলেজের বন্ধুর বাড়িতে ছিলাম, দমদমে। 1 তারিখ থেকে পাইকপাড়ায় শিফট করছি। আপাতত ওখানেই পেইং গেস্ট। ও, সল্টলেক ছেড়েছ কতদিন? তা প্রায় দিন 20। এতদিন? প্রফেসর সাহেব জানেন তুমি কোথায় আছো? পরশু গেছিলাম সল্টলেকে কিছু জামা কাপড় আনতে, তখন কথা হয়েছে, বলে এসেছি, আর ফিরছি না। তা তিনি তোমায় আটকালেন না? মিটমাট হলো না? তোমায় কতবার বলবো সৌমিক, আমাদের ঝগড়া হয়নি। দইতা বিরাট বড় একটা শ্বাস ফেলল। আমাদের সম্পর্কটা ছিঁড়ে গেছে পুরোপুরি। ইটস টোটালি ওভার। কথাটা এত স্পষ্ট, এত গভীরভাবে উচ্চারণ করল দইতা যে সৌমিকের বুকের ভেতরটা শিরশির করে উঠল। আশ্চর্য, যদি সত্যিই ওদের সম্পর্ক ভেঙে গিয়ে থাকে সৌমিকের তো খুশি হওয়া উচিত, কিন্তু মনে তেমন খুশির লহর উঠছে কই? দইতার তীব্র বিষাদ কি ছোঁয়াচে রোগ হয়ে সৌমিককে ধরে ফেলল নাকি? নাকি খেয়ালি মেয়েটার নতুন পাগলামিতে সৌমিক সন্ত্রস্ত? দইতা হঠাৎ বলল, তোমাকে কেন ডেকেছি আন্দাজ করতে পারছো? সৌমিক দ্রুত ঘাড় নাড়ল। না। আমার একটু উপকার করে দিতে হবে সৌমিক। বলো। জানি তোমার ওপর জুলুমবাজি করছি, এটা শোভনও নয়। অত কিন্তু কিন্তু করছো কেন? বলেই ফেলো। আমি খুব বিপদে পড়ে গেছি সৌমিক, আমার একটা থাকার জায়গা চাই। কেন? এখন যেখানে আছো অসুবিধে হচ্ছে? এক্ষুনি হচ্ছে না, তবে অসুবিধে হবে। বুঝলাম না। দইতা মাথা নামালো। আমি প্রেগনেন্ট সৌমিক। সৌমিক নিমেষে হতবুদ্ধি। মগজে কথাটা পৌঁছতে বেশ কয়েক সেকেন্ড সময় লেগে গেল। ফ্যাল ফ্যাল চোখে তাকিয়ে আছে দইতার দিকে। মুখ ফসকে বেরিয়ে গেল, প্রফেসর মজুমদার জানেন? জানে তো বটেই, তারপরও তুমি তোমায়। সে বাচ্চাটা চায় না সৌমিক। দইতা কথা কেড়ে নিল। বাচ্চাটা তার কাছে আনওয়ান্টেড। কেন? ওহ, তুমি এত ছেলে মানুষ সৌমিক, এখনো বুঝিয়ে বলতে হবে? বোধিসত্ত্ব শুধু আমাকে তার নর্ম সহচরী হিসেবে চায়। শুধু খিদমত খাটবো, সেবা করব, বিছানায় নিয়মিত সুখ দেব, ব্যাস। বাচ্চা মানে তো একটা এক্সট্রা ঝক্কি, তা সে পোয়াবে কেন? এমনকি আমার চাকরি করাটাও সে মোটেই মেনে নিতে পারেনি। সৌমিকের কাছে রহস্যটা স্বচ্ছ হচ্ছে ক্রমশ। মহৎ মানুষদের মাপার মাপকাঠি আলাদা। তারা স্বভাবতই একটু আত্মকেন্দ্রিক হন, সৌমিক জানে। কিন্তু তা বলে এতটা স্বার্থপর হবে? গা রিরি করে উঠল সৌমিকের। বাবুয়া তাহলে মানুষটাকে চিনতে ভুল করেনি। না, দইতা চলে এসে ভালোই করেছে। ওই বোধিসত্ত্ব মজুমদারের ছায়াও মারানো উচিত নয়। দইতা নিচু গলায় বলল, পারবে একটা ঘর খুঁজে দিতে? সে না পারার কি আছে? সৌমিক কাজ ঝাঁকালো। দেখি, দালাল ফালালদের বলি। 1 রুম ফ্ল্যাট হলেই চলবে, একা থাকবো। নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। বহুক্ষণ পর দইতার ঠোঁটের কোণে এক চিলতে হাসি উকি দিয়েছে। কাজটা কিন্তু যত সহজ ভাবছো তত সহজ নয়। কেন? চেষ্টা তো আমিও করছি, দেখছি। কলকাতা শহরে একা মেয়েকে কেউ বাড়ি ভাড়া দিতে চায় না। স্ট্রেঞ্জ। পয়সা দিয়ে থাকবে, দেবে না কেন? তুমি এখনো সত্যিই ছেলে মানুষ আছো। কথাটা দ্বিতীয়বার বলল দইতা।
একা মেয়ে মানেই ধরে নেওয়া হয় খারাপ মেয়ে। তার উপর পেটে বাচ্চা রয়েছে জানলে তো আর কখনোই দেবে না। এ কি অন্যায় কথা? তাহলে তুমি এখন যাবে কোথায়? দেখো না, তোমার চেনাশোনা কাউকে যদি বলি। সৌমিক ক্ষণিকের জন্য দিশেহারা। দইতা বিপদে পড়ে তার কাছে সাহায্য চাইছে, অথচ সে কিছুই করতে পারবে না। এই কি করে হয়? তবে এও তো সত্যি, তার তেমন চেনাশোনা কেউ নেই যে দইতাকে থাকতে দিতে পারে। সৌমিক ফস করে বলে ফেলল, তোমার বাবা মার কাছে ফিরে যাচ্ছ না কেন? সে আর সম্ভব নয়। কেন নয়? আমি জানি তোমায় তারা মাথায় করে রাখবেন। ভুল জানো, তারা হয়তো আমায় সোয়ালো করে নেবেন, কিন্তু আমি তাদের সংসারে কাটার মতো ফুটব। তাছাড়া আমি আমার সন্তানকে বোধিসত্ত্বের পরিচয়ে মানুষ করতে চাই না। আমার বাবা মা সেটা মানতেই পারবেন না। বোধিসত্ত্বর পরিচয়ে মানুষ করতে চাও না মানে? তোমার বাচ্চার কোনো বাবা থাকবে না? সে টম ডিক হ্যারি যা হোক কিছু একটা নাম দিয়ে দেওয়া যাবে, কিন্তু বোধিসত্ত্ব নয়, কখনো নয়। বাচ্চাটা আমার, শুধু আমার। না, মেয়েটা একেবারে পাগল হয়ে গেছে। এ যে কি চায় আর কি চায় না বোঝা শিবেরও অসাধ্য। হঠাৎ মাথায় একটা বুদ্ধি খেলে গেল সৌমিকের। আচ্ছা ধরো, আমি যদি একটা বাড়ি ভাড়া নিই, আমাকে তো নিশ্চয়ই দেবে। দিতে পারে তো? তাহলে তো সমস্যার সমাধানই হয়ে গেল। আমি একটা ফ্ল্যাট ভাড়া করছি আমার নামে, তুমি সেখানে থাকবে। কি পরিচয়? সেই কিছু একটা বলে দেওয়া যাবে। দইতা একটুক্ষণ ভাবল, তারপর বলল, তা হয় না সৌমিক, আমার তো নিন্দে হবেই। তা হোক, আমি আমার নিন্দে টিন্দে নিয়ে ভাবি না, তোমারও বদনাম হবে। আমি কেয়ার করি না। না, আমার জন্য তুমি একবার চরম হিউমিলিয়েটেড হয়েছ, আর নয়। দইতার স্বর অস্বাভাবিক রকম দৃঢ়, যেন এটা বিচারকের রায়, এর কোনো নড়চড় করা চলবে না। সৌমিক অসহায় মুখে বলল, এছাড়া তবে আর কি উপায়? আমার নাম করেই চেষ্টা করো, দেখো পাও কি না। দুনিয়ায় এক আধজন সদাশয় বাড়িওয়ালা তো থাকলেও থাকতে পারে। সময় আছে, তাড়াহুড়ো নেই। সৌমিক ম্রিয়মান হয়ে গেল। কেন তার প্রস্তাবে রাজি হতে চাইছে না দইতা? সৌমিককে কি সে বিশ্বাস করে না? কি ভাবছে? উপকার করার নাম করে সৌমিক দইতার ওপর জোর ফলাবে? শহরে এখন আলোর নদী, মাঝে পার্ক যেন অন্ধকারের দ্বীপ। আলো স্রোত আছড়ে পড়ছে দ্বীপে, তবু যেন আধার কাটছে না। এ এক বড় প্রতারক মুহূর্ত, হেয়ালি মাখা। বাস থেকে নেমে প্রকাণ্ড ব্যাগখানা কাঁধে তুলে নিল বাবুয়া। উফ, ব্যাগ তো নয়, বস্তা, পাহাড়ের মতো ভারী। দুটো ইয়া ওয়াটার পিউরিফায়ার আছে ব্যাগে। কি ওজন! হাক্লান্ত শরীরে বোঝাটা যেন আরও দ্বিগুণ লাগছে। সারাদিন এই নিয়েই ঘুরতে হয়েছে। চিনচিন করছে কাঁধ। একটা রিক্সা ধরে নেবে কি? একটু দোনামোনা করে বাবুয়া শেষ পর্যন্ত রিক্সা নিল না, হাঁটছে। 2-4 পা অন্তর অন্তর কাঁধ বদলাচ্ছে। দত্তদা আজ অফিসে বলেছিলেন এই লাইনে চাকরি করতে হলে স্পন্ডালাইটিস বাধা, নিদেন পক্ষে ফ্রোজেন শোল্ডার। বাবুয়ারও বোধহয় কাঁধটা গেল। হেলাবরতলার মোড়ে উজ্জ্বল আলোকের সমারোহ। ক্যাসেটের দোকানে জোর টেপ চালিয়েছে। হিন্দি গানের কলি উড়ে আসছে উচ্চকিত। বাতাসে সিঙাড়া কচুরির গন্ধ, রোল চাউমিনেরও। ঠিক ঠিক করছে মানুষ, জটলা করছে, আড্ডা মারছে, কেনাকাটা সারছে। শেষ জ্যৈষ্ঠের সন্ধ্যায় এখন প্রখর ব্যস্ততা। জনাকীর্ণ অঞ্চলটা পেরিয়ে এলো বাবুয়া। সামনে এখন অপেক্ষাকৃত নির্জন পথ, অন্ধকার অন্ধকার। হাওয়া বইছে মৃদু মৃদু। ঘরে ফেরার টানে বাবুয়ার ক্লান্তি যেন কাটছে ধীরে ধীরে। আজকের দিনটাকে পুঙ্খানুপুঙ্খভাবে মনে করার চেষ্টা করল বাবুয়া। রোজকার রোজ দিন কেমন গেল এটা দিনের শেষে স্মরণ করাটা খুব জরুরি। এতে স্মৃতিশক্তি তাজা থাকে। আজ সারাদিনে বাবুয়ার 5 জায়গায় ডেমনস্ট্রেশন ছিল। 3টে অফিস, 2টো শোরুম। খুব তাং করেছে লোকগুলো। কত ভাবেই না খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো, মাল নিল না। একটাই লাভ, 3য় অফিস থেকে 2টো ঠিকানা পাওয়া গেছে। কালই ছুটতে হবে, দেরি করা চলবে না, নইলে হয়তো অন্য কোম্পানির লোক পৌঁছে যাবে সেখানে।
আগামীকালটা নিশ্চয়ই আজকের মতো বন্ধা যাবে না। লালজি বাবার আশ্রমের গেটে বিশাল এক হ্যালোজিন বাতি, অনেক দূর পর্যন্ত আলো ছড়িয়ে আছে। ওই আলোতেই বাবুয়া দেখতে পেল মামার বাড়ির গেটে এক সাদা ফিয়াট দাঁড়িয়ে। লেক টেরেসের গাড়ি না, কাকা এসেছে। হঠাৎ কাকার আগমন। ভুরু কুচকে বাড়ি ঢুকলো বাবুয়া। সিঁড়ি বেয়ে দোতলায় উঠে ড্রয়িং রুমের সামনে থমকে দাঁড়িয়েছে। কাকা একা নয়, সঙ্গী কাকিমাও। হাত পা নেড়ে কি যেন বলছে কাকিমা। মা ভাবলেশীন মুখে শুনছে। মামা মামিও আছে ঘরে। মামার চোখ টেরচা, মামির গোল গোল। কাকা সিগারেট ধরালো, অ্যাস্ট্রেতে ছাই ছাড়ছে। এ যেন মহা সম্মেলন। শরীর টানছে, এখন নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেই হয়। তবু বাবু আর ড্রয়িং রুমেই ঢুকে পড়ল। গোবদা ব্যাগখানা কাঁধে ঝুলিয়ে শটান গিয়ে বসেছে রাখির পাশে। বাবু আর আবির্ভাব মাত্রই থেমে গেছে গুঞ্জন। গোটা ঘর জুড়ে নেমে এসেছে এক অদ্ভুত নৈশব্দের গুমট, যেন এই মাত্র শুরু হলো কোনো মৌন সভা। বাবু আর চোখ ঘোরালো। কেস কি? সবাই এমন ফ্রিজ শট হয়ে গেলে কেন? আমি কি এখানে অবাঞ্ছিত? রন্টু তাড়াতাড়ি বলে উঠল, ঘরে গিয়ে রেস্ট নে না, সারাদিন খেটে খুটে এলি। দীপালি বলে উঠল, খুব পরিশ্রম করিস না রে, তোর চেহারাটা খুব কাহিল হয়ে গেছে, কণ্ঠার হাড় বেরিয়ে গেছে, হনু ঠিকরে উঠছে। মিত্রা হাহা করে উঠল, না না, ওর শরীর তো ঠিকই আছে, কাজ থেকে ফিরল বলে যা একটু। হ্যাঁ রে, তোর ওয়াটার পিউরিফায়ারের মার্কেট কেমন? শান্তশীল সোফায় হেলান দিয়েছে। রেসপন্স পাচ্ছিস? বাবু মুচকি হাসল। তোমরা বুঝি বোধিসত্ত্ব মজুমদারের কথা আমার সামনে আলোচনা করতে চাও না? আমি কিন্তু এখন যথেষ্ট অ্যাডাল্ট, আমার কাছে গোপন করার কিছু নেই। হ্যাঁ তো, ঠিকই তো, বাবুর সামনে লুকোছাপার কি আছে? দীপালি নড়ে চড়ে বসল। ও শুনুক, বুঝুক, বিচার বিবেচনা করুক। সঙ্গে সঙ্গে রন্টু সায় দিয়েছে, রাইট, কথাটা বাবু আরও জানা দরকার। আফটার অল বাবুও তো অ্যাফেক্টেড পার্টির একজন। দীপালি রাখির দিকে ফিরল। প্রসঙ্গ ঘোরানোর ছলনাটুকু ধরা পড়ার জন্য সে এখন আর বিব্রত নয়। অনেকটা স্বচ্ছন্দ স্বরে বলল, হ্যাঁ যা বলছিলাম, ফোন পেয়েই তোমার দেওর তো ছুটল সল্টলেকে। গিয়ে দেখে দাদার ধুম ঝড়, একা ফ্ল্যাটে কাটাচ্ছেন দাদা। অগত্যা দাদাকে তুলে নিয়ে এলো বাড়িতে। শান্তশীল গলা ঝাড়ল, এখন অবশ্য জ্বরটা আর নেই, তবে ভাইরাল ফিভার ছিল তো বড্ড উইক হয়ে পড়েছে। আমি তো মনে করতে পারছি না লাস্ট কবে দাদাকে এমন দুর্বল হয়ে পড়তে দেখেছি। টোলে টোলে হাঁটছে, দেওয়াল ধরে বাথরুমে যাচ্ছে। এইসব কথা এখানে শোনাচ্ছেন কেন শান্তদা? রন্টুর গলায় ঝাঁজ। দিদির ওসব জেনে কোনো লাভ নেই। লাভ লোকসানের কথা ভেবে আমি আসিনি এখানে রন্টু, শুধু বলতে এসেছি আমাদের ফ্যামিলির দুঃস্বপ্নের ফেজ ইজ ওভার। সেই মহিলাটি, মহিলা বলবো কেন, সেই ফ্রিভলাস মেয়েটি মানে মানে বিদায় নিয়েছে। শান্তশীলের দৃষ্টি রাখিতে ফিরল। আমি তো তোমায় আগেই বলেছিলাম বৌদি, ওই সম্পর্ক কখনো টিকতে পারে না। ওসব মেয়ে ঘর ভাঙতে পারে, ঘর গড়া ওদের ধাতুতে নেই। দাদা একটা মোহের বশে। কি আমি বলিনি কথাগুলো? ব্যাস বলেই দায়িত্ব খতম। রন্টু প্রায় খিচিয়ে উঠল। আপনাদের কোনো মরাল ডিউটি ছিল না? দাদাকে রেজিস্ট করতে পারেননি? বলতে পারেননি ওসব বেহায়াপনা চলবে না? মিত্রস্বামীর হাত ধরে টানল। আহা, উত্তেজিত হচ্ছ কেন? হব না? আমার দিদিটা তিলে তিলে দগ্ধ হয়ে মরছে আর তিনি ওখানে ফুর্তি মারছেন, আর এরা ফ্রেন্ডসের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছেন। দাদা ফ্যামিলিকে আলো করে রেখেছেন, তাই তার সব কলঙ্ক মাপ। দিদির চরম অপমানের সময় কোথায় ছিলেন আপনারা? কি করছিলেন? দীপালি মিনমিন করে বলল, কেন, দিদি বাবুকে তো আমরা অনেকবার ওখানে গিয়ে থাকতে বলেছি। সেটা তো আরও বেশি অপমানকর। বর একটা অন্য মেয়ে ছেলের সঙ্গে লিভ টুগেদার করছে, আর বউ মুখ বুঝে শ্বশুর বাড়িতে পড়ে আছে। সূর্য চৌধুরীর মেয়ে অমন অপমানের ভাত খাওয়ার জন্য জন্মায়নি। দিস ম্যান ইজ দেয়ার টু প্রোটেক্ট হিজ দিদিজ ইজ্জত। নিজের বুকে আঙ্গুল ঠুকছে রন্টু। গমগমে গলায় বলল, আমি ভাবতে পারি না শান্তদা, আপনারা সব উচ্চশিক্ষিত লোক, আপনারা এই অপকর্মটি কেন মাথা নিচু করে মেনে নিলেন?
একটু স্পাইন নেই আপনাদের? জানেন, অ্যাডাল্টারির মামলা করে আপনাদের গোটা ফ্যামিলির প্রেস্টিজ আমি ধুলোয় মিশিয়ে দিতে পারতাম। আপনারাও আর অফিস কাচারিতে মুখ দেখাতে পারতেন না। বাঁধ ভাঙা বন্ডার মতো তেড়ে ঠিকরে আসছে কথাগুলো। রন্টুর অনেক দিনের পুঞ্জীভূত ক্ষোভ যেন ফেটে ফেটে পড়ছে। অপমানে টকটকে লাল হয়ে গেছে দীপালির মুখ, নাকের পাটা ফুলছে, শ্বাস পড়ছে ঘন ঘন। মিত্রা চোখ পিটপিট করছে, যেন স্বামীকে সে আর সামলাতে না পেরে হাল ছেড়ে দিয়েছে এমন একটা মুখভাব তার। বাবু আর চোখে মাকে দেখলো একবার। রাখি আশ্চর্য রকম নীরব, যেন গোটা ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্কই নেই, যেন সেও কোনো নাটকের অভিনয় দেখছে স্থির চোখে। মা কি উপভোগ করছে নাকি কষ্ট পাচ্ছে? মামার এই কড়া কড়া কথায় কি সায় আছে মার? দীপালি বুঝি কোনো প্রতিবাদ করতে যাচ্ছিল। শান্তশীল হাত তুলে থামালো তাকে। সিগারেট অ্যাস্ট্রেতে গুজে বলল, রন্টুকে বলতে দাও, এই কথাগুলো আমাদেরই প্রাপ্য ছিল। সত্যিই তো আমরা সেভাবে দাদাকে বোঝানোর চেষ্টা করিনি, এড়িয়ে গেছি। দাদার ব্যক্তিত্বটাই এরকম, আমরা তো কোনোদিনই তার ওপর কোনো কথা বলতে শিখিনি। একটুক্ষণ থেমে রইল শান্তশীল, যেন নিজের কথাগুলোর প্রতিক্রিয়া অনুভব করছে। রন্টুও থমকেছে সামান্য, ঘাড় গোজ করে আছে। শান্তশীল ঠান্ডা গলায় বলল, তবে রন্টু, আমরা কিন্তু দাদাকে কখনো মরালি সাপোর্ট করিনি। নিজেদের মধ্যে বারবার আলোচনা করেছি দাদা কাজটা ঠিক করেনি। দীপালি তো রোজ বলতো দাদা চরম অন্যায় করেছে, দাদাকে একদিনের খেসারত দিতেই হবে। তুমি বিশ্বাস করবে কিনা জানি না রন্টু, যে বাবা মা বড় ছেলে বলতে পাগল ছিল তারাও আর বাড়িতে তার ছেলের নাম করতো না। মা নিজে একদিন আমায় বলেছে, বড় বৌমার কাছে আমার খুব যেতে ইচ্ছে করে, কিন্তু কোন মুখে গিয়ে তার সামনে দাঁড়াই বল? সরাসরি হয়তো বলা হয়নি, কিন্তু ইনডাইরেক্ট প্রোটেস্ট তো হয়েছে। দীপালি মাথা ঝাঁকালো। অন্তত আমি করেছি। দাদা কতবার বলেছেন, তবু তাঁর সল্টলেকের বাড়িতেই আমি একদিনের তরেও যাইনি। যাকে যাক, দোষী আমরা হয়ে আছি, হয়ে থাকবো। শান্তশীল ফোঁস করে একটা শ্বাস ফেলল। দোষ নয় শান্তদা। রন্টুর স্বর একটু নরম হয়েছে। আপনি আমাদের অ্যাগনিটা ফিল করার চেষ্টা করুন। করিনি? বৌদি কি আমাদের পর? বাবুয়ার জন্য কি আমাদের বুকটা হু হু করে না? মা তো নাতির নাম শুনলেই চোখ মুছতে শুরু করে। বাবুয়ার মনটা সামান্য ভারী হয়ে গেল। কতকাল দাদু ঠাকুমার সঙ্গে দেখা হয় না। ওই লোকটার জন্য, ওই লোকটার জন্য। কাজের মেয়েটা বিশাল এক ট্রে হাতে ঘরে ঢুকলো। হেলা বটতলা মোড়ের গরম গরম ফিশ ফ্রাই আর সন্দেশ। মিত্রা উঠে দাঁড়িয়েছে, একটা একটা করে প্লেট এগিয়ে দিচ্ছে সকলকে। বাবুয়াকেও দিল। খেয়ে নে, সেই কোন সকালে দুটি ভাত মুখে গুজে বেরিয়েছিস। দ্বিধাগ্রস্ত মুখে এখানে ফিশ ফ্রাই হাতে তুলে নিল বাবুয়া। ধরেই আছে, খাচ্ছে না। চুই চুই করছে পেট, তবুও না। কেন যে চোরা বিবমিশা জাগে। শান্তশীলরা হাত গুটিয়ে বসে আছে। রুন্টু ভদ্রতা করে বলল, নিন শান্তদা। আবার এইসব আনতে গেলে কেন? আহা, ঝগড়াঝাটি যাই করি, কুটুম বাড়ি তো বটে। আমি ঠিক এই কথাটাই বলতে চাই। শান্তশীল কথাটাকে যেন লুফে নিল। অনেক ঝড় বয়ে গেছে, মনোমালিন্যও তো কম হলো না, কিন্তু আমাদের সম্পর্কটা তো এখনো পুরোপুরি ছেড়েনি। বটেই তো, দিদি জামাইবাবু ছাড়াছাড়ি হয়ে গেলেও একটা রিলেশন তো থেকেই যায়। যতই যাই হোক, আপনি বাবু আর কাকাই থাকবেন, আর আমি বাবু আর মামা। এই সম্পর্ক কোনো কোর্ট ছিঁড়তে পারে না। তা ঠিক, তবে শান্তশীল একটু ইতস্তত করে বলল, দাদা বৌদির সম্পর্কটা যে ছিঁড়ে গেছে তাই বা বলি কি করে? আই মিন, দাদা ডিভোর্স কেসটা নিয়ে এগোতে আগ্রহী নয়। মা একটু কেঁপে উঠল যেন, নাকি বাবু আর চোখের ভুল? রন্টু ভুরুকুচকে তাকিয়েছে। শান্তশীল ঘাড় হেলালো। হ্যাঁ তাই, বিশ্বাস করো, দাদা সত্যিই এখন খুব রিপেন্টেন্ট। মাঝের কটা মাস দাদা সম্পূর্ণ ভুলে যেতে চায়। মিত্রা চোখ ঘোরালো। তা কি করে সম্ভব? তিনি যখন যা চাইবেন তাই হবে। মানুষ কি ভুল করে না মিত্রা? দীপালি বলে উঠল।
মানুষই তো ভুল করে, ভুল করে বলেই তো সে মানুষ, ঈশ্বর নয়। শান্তশীল ফস করে আর একটা সিগারেট বার করে ঠোঁটে গুজল। ভুল করে শোধরায়, আবার ভুল করে শোধরায়। দাদা তো জীবনে এই একবার মাত্রই, চিরটা জীবনই তো দাদা পুরোপুরি লয়াল ছিল। তোমরা তো নিজের চোখে দেখেছ বৌদিকে কীভাবে মাথায় করে রাখত দাদা। বৌদি ছিল দাদার সংসারের অধীশ্বরী। রন্টু গোমরা মুখে বলল, আমরা তো কখনো বলিনি জামাইবাবু দিদিকে কষ্টে রেখেছিল। ছোট্ট একটা ভুল, ছোট নয়, ধরে নিচ্ছি খুব বড়সড় একটা ভুল করেছে দাদা। ভুলও নয়, অপরাধ, অন্যায়। তুমি তো কোর্ট কাছারি করো, নানা রকম আসামি দেখো। তুমিই বলো, গিল্টি প্লিট করলে জজ সাহেব আসামির ওপর দয়া দেখান না? দাদা আবার নতুন করে বৌদির সঙ্গে জীবন শুরু করতে চাইছে, একটা সুযোগ পাবে না? রাখির চোখে চোখ রাখল শান্তশীল। তোমার কাছে দাদা এর মধ্যে একদিন এসেছিল না? বাবুয়া চমকে তাকালো। মা তো কিছু বলেনি তাকে। রন্টু মিত্রাও মুখ চাওয়াচাওয়ি করছে। রন্টু অস্ফুটে বলল, কবে? এতক্ষণে রাখির ঠোঁট নড়ল। গত মাসে একদিন দুপুর নাগাদ। তোরা তখন কেউ ছিলি না। শান্তশীল বলল, দাদা সেই দিনই ওই কথাগুলো বলতে এসেছিল। ঠাড়ে ঠোড়ে তোমায় বোধহয় বলেও ছিল কিছু। অন্তত দাদার কথা শুনে আমার তো সেরকমই মনে হলো। চামচ দিয়ে সন্দেশ কাটছে শান্তশীল। ছোট একটা টুকরো মুখে তুলে বলল, আর একটা কথা বলা হয়নি, দাদা খুব শিগগিরই জার্মানি চলে যাচ্ছে। 1-2 মাসের জন্য নয়, হয়তো পার্মানেন্টলি ও দেশেই সেটেল হয়ে যেতে পারে। তাই নাকি? কবে যাচ্ছেন? সেপ্টেম্বরে। হাইডেলবার্গ ইউনিভার্সিটির কাজের পরিবেশ খুব ভালো, দাদারও খুব পছন্দ। দাদার ইচ্ছে বৌদি দাদার সঙ্গে চলুক। নতুন জায়গা, নতুন পরিবেশ, দুজনে আবার একসঙ্গে। আরে বাবা, দুজনেরই তো বয়স হয়ে গেছে নাকি? বুড়ো বয়সে আর মান অভিমান পুষে রাখলে চলে? রন্টুকে একটু চিন্তান্বিত দেখালো। এ ব্যাপারে আমি কোনো কথা বলবো না, ওটা পুরোপুরি দিদির ব্যাপার। দিদি যা চাইবে তাই হবে। অবশ্যই বৌদির ডিসিশনই ফাইনাল। শান্তশীল আবার ফিরেছে রাখির দিকে। দাদা ভেতর থেকে একদম ক্ষয়ে গেছে বৌদি। বোধিসত্ত্ব মজুমদার এখন একজন ভেঙে পড়া মানুষ। হি নিডস ইউ। এই পৃথিবীকে দাদার কিছু দেওয়ার আছে, তুমি পাশে না থাকলে তা কিছুতেই হবে না। আমি তোমাকে জোর করছি না, তুমি একটু ভেবে দেখো। আমার তো মনে হয় একটা মিটমাট করে নেওয়াই ভালো। দুম করে মন্তব্যটা করেই থমকে গেল মিত্রা। ভয়ে ভয়ে স্বামীকে দেখছে। আমতা আমতা করে বলল, মানে সবাই যেভাবে বলছেন, জামাইবাবুও তো ঠেকে শিখেছেন, আর কোনো নতুন ভুলভ্রান্তি করবে বলে মনে হয় না। দীপালি বলল, আমি তো বলবো শিক্ষাটার প্রয়োজনও ছিল, এতে দাদার সংসারের বনেতটা আরও শক্ত হবে। বাবুয়াকে নিয়েও বৌদি চিন্তা করার কোনো কারণ নেই, আমরা আছি, ওর মামার বাড়ি আছে। চা এসে গেল। মাকে একটুক্ষণ একদৃষ্টে জরিপ করে নিয়ে উঠে পড়ল বাবুয়া। কেমন যেন একটা গদগদ পরিবেশ তৈরি হয়েছে। এক মুহূর্ত আর এই ঘরে থাকতে ইচ্ছে করছে না। না, কাকা কাকিমা মার্ক অ্যান্টনিকেও হার মানাতে পারে, তেরিয়া মামা পর্যন্ত পাল্টি খেয়ে গেল। নিঃশব্দে বেরিয়ে যাচ্ছিল বাবুয়া। দরজা পর্যন্ত পৌঁছানোর আগেই শান্তশীল ডাকল, কে রে, চললি যে বড়? টায়ার্ড খুব, গা প্যাচ প্যাচ করছে, চান করব। এবার আয় একদিন বাড়িতে, জুলিমিলি সব সময় তোর কথা বলে। দেখি দেখি না, আয়। দাদু ঠাকুমা কোন দিন আছে কোন দিন নেই, দুজনের কারুরই তো শরীর ভালো যাচ্ছে না। দেখা না হলে পরে কিন্তু আফসোস করবি। বড় একটা নিঃশ্বাস ফেলে ঘর থেকে চলে এলো বাবুয়া। সোজা নিজের ঘর, শার্ট প্যান্ট বদলে বাথরুম। অনেকক্ষণ ধরে স্নান করলো। শাওয়ারের জলধারা চেপে চেপে খসছে গায়ে, যেন ক্লেদ মুছছে। বাথরুম থেকেই শুনতে পেল কাকা কাকিমা ডাকছে তাকে, যাচ্ছি যাচ্ছি বলছে। বাবুয়া সাড়া করল না, ভালো করে সাবান ডলছে গায়ে। রক্তকণিকার দাপাদাপি প্রশমিত হচ্ছে ক্রমশ। হঠাৎই ফুপিয়ে উঠল। কেন যে কান্না আসে, কোত্থেকে আসে?
বাথরুম থেকে বেরিয়ে বাবুয়া একটু থতমত খেয়ে গেল। মা তারই খাটে শুয়ে আছে, হাতে চোখ ঢেকে। বাবুয়া স্নায়ুকে নিয়ন্ত্রণে আনলো। আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। দীর্ঘ মুকুড়ে আর একবার দেখে নিল মাকে। যথাসম্ভব স্বাভাবিক স্বরে বলল, তাহলে জার্মানি চললে? রাখি উত্তর দিল না, হাতও সরালো না। প্রাণপণ চেষ্টা করেও গলার ব্যঙ্গটাকে আটকাতে পারল না বাবুয়া। ক্ষমাই পরম ধর্ম, কি বলো? মেরেছি কলসির কানা, তা বলে কি প্রেম দেবে না? রাখি এবারও চুপ। লেক টেরেসে যাচ্ছ কবে? আই মিন রিইউনিয়নের ডেট কি কিছু ফিক্স হলো? স্প্রিং টেপা পুতুলের মতো উঠে বসলো রাখি। গুমগুমে গলায় বলল, আমি লেক টেরেসে ফিরে গেলে তোর ভালো লাগবে? আমার ভালো লাগা না লাগাতে কি এসে যায়? এ তো তোমাদের স্বামী স্ত্রীর ব্যাপার। না, তুইও আছিস। তুই কি চাস? আমি চাওয়া না চাওয়ার বাইরে। তুই ফিরবি? প্রশ্নই ওঠে না। কেন? কারণ আমার গায়ের চামড়া যথেষ্ট মোটা নয়। ও বাড়ির প্রতিটি ইট আমায় প্রতি সেকেন্ডে মনে করিয়ে দেবে কি ভীষণ হিউমিলিয়েশন সহ্য করতে হয়েছে আমাকে। তোর আর কি হয়েছে? হয়েছে তো আমার কাছে দুটোই কোনো তফাৎ নেই। বাবু আর রাখির চোখে চোখ রেখেও সরিয়ে নিল। তবে তোমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। তোমার বাবার ওপর যথেষ্ট উইকনেস আছে, আমি জানি। আমার জন্য তোমার হেজিটেট করার কোনো দরকার নেই। আমার একারই উইকনেস আছে, তোর নেই? তুই বাবাকে ভালোবাসিস না? বাবুও সহসা জবাব দিতে পারল না। সেই কোন শৈশব থেকে ওই লোকটা তার মনে বিতৃষ্ণার অনুভূতি করে দিয়েছে। পদে পদে তাকে বাধ্য করেছে হীনমন্যতা বোধে আক্রান্ত হতে। কখনো লোকটা চোখ তুলে চেয়েও দেখেনি কিভাবে বেড়ে উঠেছে বাবুয়া। তবু যেন কি একটা আছে, ইথারের মতো, সর্বব্যাপী অথচ অস্তিত্বহীন। নইলে কেন শুধু ওই লোকটার সঙ্গে যুদ্ধ করার জন্য দাঁতে দাঁত ঘষছে বাবুয়া? কেন তাকে উপেক্ষা করতে পারে না? কেন একদম ভুলে যেতে পারে না? আক্রোশ কি ভালোবাসারই কোনো প্রতিশব্দ? বাবুয়ার স্বর রূঢ় হলো। আমার কথা বাদ দাও, বলছি তো তোমার ভালোবাসা আছে, তুমি চলে যাও। ভালোবাসি বলেই ফিরে যাব, এ তুই ভাবলি কি করে? ভালোবাসা জিনিসটাই বড় জটিল রে বাবুয়া। আত্মসম্মান বিসর্জন দিয়ে ভালোবাসাকে ভালোবাসা বলে না, এ আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। রাখি সামান্য গলা নামালো। শুনলি তো, তোর বাবা আমার কাছে এসেছিল। মেয়েটা কেন চলে গেছে তা আমি জানি। বাবুর মুখ থেকে অজান্তেই বেরিয়ে গেল, কেন? সে আমি তোকে বলতে পারবো না, তাতে তোর বাবাকে ছোট করা হয়। শুধু জেনে রাখ, তোর কাকা কাকিমা যা বলে গেল সেটাই ধ্রুব সত্য নয়। ওই মেয়েটা খারাপ, তোর বাবা ভালো, এটা বললে মেয়েটার ওপর অবিচার করা হয়। আবার ওই মেয়েটাই ভালো আর তোর বাবা খারাপ, তাও আমি বলছি না। শুধু বলতে পারি, মেয়েটা চলে যাওয়ার জন্যই আমার ডাক পড়েছে। এত বড় অসম্মান আমি কি করে মাথা পেতে নেব? বাবুয়া বিছানার কোণে এসে বসল। নিষ্পলক চোখে দেখছে মাকে। তার চেনা মা, সাদাশীতে আটপৌড়ে মা, কোন জাদু মন্ত্র বলে এক অচেনা নারীতে রূপান্তরিত হয়ে গেল? না, নারী নয়, মানুষ। রাখির কাঁধে হাত রাখল বাবুয়া। তবু আর একবার ভেবে দেখো মা, আরও ভাবো, সময় নাও। বাবা পার্মানেন্টলি চলে যাচ্ছে, তুমি তার সঙ্গে গেলে হয়তো বাকি জীবনটা সুখে কাটাতে পারবে। তুই আমাকে আর সুখের লোভ দেখাস না তো। আমি যে তার চোখে কি তা তো আমি জানি। তার চেয়ে বরং সে আরও নাম করুক, গোটা পৃথিবীতে তার যশ ছড়িয়ে পড়ুক। আমরা দূর থেকে দেখে খুব খুশি হব। আমাদের ছেড়ে থাকা তার অভ্যেস হয়ে গেছে, বিদেশে সে ভালোই থাকবে। এত অকম্পিত গলায় কথাগুলো কাকে বলছে মা? বাবুয়াকে না নিজেকেই? আহারে মা, বাবুয়ার দুঃখী মা। শেষ করলাম শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্যের একটি উপন্যাস নীল ঘূর্ণির 11তম পর্ব। এই উপন্যাসের অন্তিম পর্ব আসতে চলেছে আগামীকাল ঠিক দুপুর 3টের সময়।
গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ গল্পটাকে একটা লাইক করে দেবেন, আর যদি সম্ভব হয় তাহলে ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে একটু শেয়ার করে নেবেন। চ্যানেলে আজ যদি নতুন এসে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে যে বেল আইকনটি আছে তার অল নোটিফিকেশনটা কিন্তু অন করতে ভুলবেন না। তাহলে যে কোনো গল্প আপলোডের সাথে সাথে সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এই চ্যানেলে আমি আরও অন্যান্য লেখক লেখিকাদের গল্প উপন্যাস পাঠ করেছি, যদি সেগুলো শুনতে চান তাহলে প্লেলিস্ট থেকে সেগুলো শুনে নিতে পারেন। সকলে খুব ভালো থাকবেন। গল্প শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।